শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। এ পক্ষের বিষয় অবসর যাপন। আপনারা লিখে পাঠিয়েছেন আপনাদের অবসর যাপনের কথা। সেসব চিঠি নিয়েই আজ ৯০তম পর্বে। প্রিয়জন, প্রিয় বন্ধু, এই লাইভ অনুষ্ঠানটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে মজা করে হাসি হেসে ভরিয়ে তুলবেন আজ কমেন্ট সেকশন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে আজ বিদিশা আর সহেলি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্র নাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, আপনাদের হাত ধরাধরি করে আমরা আজ ৯০তম পর্বে। সত্যি আমরা প্রতি পর্বেই যে পরিমাণ আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ পাচ্ছি তার তুলনা হয় না। তাই তো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ রেডিও জংশন নিবেদিত পত্রালী এমনই একটা জায়গায়। হ্যাঁ, নিন্দুকরা অনেক কথা বলবে, অনেক ষড়যন্ত্র করবে, কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে চলুন অনুষ্ঠান শুরুর আগে আমরা মৌতুলির একটা গান শুনে নেব। সঙ্গে আছেন আমাদের প্রিয় আশিস চক্রবর্তী, লিখছেন বসলাম শুনতে। দীপা বাগচি দিদি লিখছেন অবসর নিয়ে বসে আছি বন্ধুদের অবসর যাপন শুনতে। আলপনা চ্যাটার্জি লিখছেন অবসরে এলাম অনুষ্ঠান শুনতে। শিপ্রা দেব দিদি সুদূর দিল্লি থেকে লিখছেন শুভ সন্ধ্যা, আশা করি গরমে সবাই ভালো আছেন। তপন কুমার গোস্বামী কাকু লিখছেন শুভ কালবৈশাখী ভরা সন্ধ্যা, অবসরের গল্প শুনতে চলে এলাম। হ্যাঁ, অমাবস্যার এই বৈশাখী সন্ধ্যা ভোরে ভোরে উঠুক আপনাদের সাথে। পূর্ণিমা সিংহ লিখছেন শুভ সন্ধ্যা, শুনছি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন বসে পড়লাম শুনতে অবসর যাপন, শুভ সন্ধ্যা। চলুন আমরা চলে যাই মৌতুলির কাছে। এই আগুন দিল যে ছোঁয়া, ওরে মন ওঠে না ধোঁয়া। এই আগুন দিল যে ছোঁয়া, ওরে মন ওঠে না ধোঁয়া। নীল অন্ধকার প্রেম বারে বার এই বুকে ঢেউ তোলে, বাঁধ ভাঙা সুর লাজে রাঙা মুখ তোলে স্বপ্নেরই কোলে। প্রেম আমার, হো প্রেম আমার, প্রেম আমার, হে প্রেম আমার। ও দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, হো প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম প্রথম চিঠি পর্ব পাঠিয়েছেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, ডাকঘর নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। প্রিয় পত্রালী,
আমার বাবা যেদিনই চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করে বাড়ি ফিরল, উঠোনে পা রেখে প্রথম কথাই বলল, আজ থেকে আমি পুরো স্বাধীন, এখন আমার সীমাহীন ছুটি। কিন্তু বাবার অবসরের ফলে মায়ের জুটল পূর্ণকালীন চাকরি। 10টা 5টা বাবার ফরমাইশ ছিল না, এবার জুটল মায়ের কপালে। অন্যান্য নামচার সাথে নতুন যোগ। সারাটা দিন বাড়িতে বসে করোটা কি? এই মন্তব্য বরাবরই ছিল, প্রায় সকল গৃহবধূরই ভাগ্যে এখনো জোটে। তবে অবসর জীবনকে উপভোগ্য করে না তুললে জীবন একঘেয়ে লাগে। আমার মনে হয় কর্মব্যস্ততায় অবসর যাপন রঙিন হয়ে ওঠে। কর্মহীনতার আবহে অবসর জীবন বড়ই কষ্টের। তখনই মনে মনে গুনগুনানি শুরু হয়, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কিংবা কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কর্মজীবনের ব্যস্ততায় বেশিরভাগেরই নিজের শখের কাজে ফাঁক থেকে যায়। অবসর জীবনে সেই শখ পূরণ করার অফুরন্ত সুযোগ থাকে। আমার ঠাকুমা বলতো, আলস্য বড় ধন, যদি করো পালন। অনেকে নিজেকে সচল রাখার জন্য বিভিন্ন গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করে। সাহিত্য চর্চা আমার প্রিয় বিষয়। জীবন সায়ান্নে এসে নিজের জন্য এক খণ্ড অবসর সময় বের করতে পেরেছি। তাই কালি কলম মন নিয়ে আমার অবসর সময়টুকু আমার ভালো লাগার লেখালেখিতে নিজেকে ব্যস্ত রাখি। তাও মাঝে মাঝেই কবিগুরুর শেষের কবিতা উপন্যাসের অমিত রায়ের মতন বলতে হয়, দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। লিখেছেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, ডাকঘর নোনা, চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। পরে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালী, মানুষের জীবন কর্মময়। বিবেকানন্দের কথায় গতির নাম জীবন আর স্থাণু থাকা মানে মৃত্যু। তবু কিছুটা কাজ করার পর যখন মাথা ও দেহের অবসন্ন ভাব আসে, তখনই চাই অবসর বা বিশ্রাম। আমিও ছাত্রছাত্রীদের মধ্যে বেষ্টিত ছিলাম, ছিল না ঠিকমতো অবসর। সব সময় তাদের বিভিন্ন কাজে থেকেই সময় অতিবাহিত করতাম, কিন্তু নিয়মের বেড়াজালে একদিন অবসর নিতেই হলো। অবসর তো হলো কর্মজীবন থেকে, কিন্তু পেলাম কই অবসর যাপনের ক্ষণ। তবে আমি অবসর নিয়ে বিশ্রাম নিতে চাইনি। এখন চাকুরি নেই 10টা থেকে 5টা অবধি সময়ের বিধিনিষেধ। তবুও সেই সময়ের বেড়াজাল পেরিয়ে চেষ্টা করে যায় মানুষ ও প্রকৃতির মধ্যে অবসর যাপনের প্রক্রিয়া। এই তো সেদিন কে বা কারা বনের মধ্যে ঝরা পাতাতে আগুন দিয়েছিল। আমি কিছু ছেলেকে সাথে করে বনের আগুন নেভানোর জন্য চেষ্টা করলাম। সবটা না পারলেও কিছুটা অংশ রক্ষা হয়েছিল, এবং আমরা গণপ্রচারের মাধ্যমে আওয়াজ তুলেছিলাম যে বনে আগুন লাগালে শুধু গাছ নয়, অনেক বন্য প্রাণীদের ক্ষতি হয়, বহু ভেষজ গাছের অবলুপ্তি ঘটে। আবার হয়তো মনের খেয়ালে ঘুরতে ঘুরতে বর্ষাকাল যে ফলগুলো খাওয়া হয়, সেগুলির বীজ আপন মনে গনগনির মাঠে ইতস্তত ছড়িয়ে দিই। আবার যত্রতত্র তালের আঁটিগুলি পড়ে থাকে, সেগুলিকে একটু করে পুঁতে দিই, একটা গাছও যদি হয় এই আশায়। নদীতে এই গ্রীষ্মের বিকেলে যে কত নাম না জানা হাঁস, বক বা সারস আসে, তাদের শোভা দেখি এবং শিকারীদের হাত থেকে বাঁচতে দেওয়া আমার অবসরের কাজ। আড্ডা সেরে পত্রালীকে চিঠি লেখা ও শোনা আমার অবসরের বিনোদন।
পড়লাম দিলীপ কুমার চন্দ্রের চিঠি। পাঠিয়েছিলেন পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা চন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 7,21,127 থেকে। সুধী পত্রালী। সর্বাগ্রে নববর্ষের উষ্ণ অভিনন্দন জানিয়ে এবারের বিষয় অবসর যাপন সম্বন্ধে লিখতে গিয়ে দেখি, বিগত 100 বছর আগে মানুষের জীবনধারা যেভাবে বয়ে যেত, তার সাথে আজকের জীবনের অনেক পার্থক্য আছে। জীবন আজ দ্রুত। এখন গ্রামেও জীবন দ্রুত থেকে দ্রুততর হতে শুরু করেছে। অবসর বা অবকাশ বলতে প্রাত্যহিক কর্মতৎপরতা বাদ দিয়ে নিজের মতো করে কিছু সময় উপভোগ করার নাম অবকাশ যাপন। আমার অবসর যাপন সম্বন্ধে বলি। দৈনন্দিন ব্যস্ততার মধ্যে যেটুকু সময় পাবো, তাকে সমাজ ও পরিবেশের কোনো কল্যাণমূলক কর্মে ব্যয়িত করব। আর এ ব্যাপারে শিক্ষা, সংস্কৃতি ও মহৎ ভাবনার সঙ্গে পরিচয় লাভের সুযোগ পেয়েছি। আবার চুপচাপ নিজের জন্য চিন্তা করে নিজেকে সৃজনশীলতার সঙ্গে নিয়োজিত করতে না পারি, তাহলে তার ফল বিষময় হবে জানি। এজন্য কথিত আছে, অলস মস্তিষ্ক দুরাত্মার আশ্রয়স্থল। আমি গ্রন্থাগার এবং সংস্কৃতি সংস্থার সঙ্গে যুক্ত থেকে অবকাশ উপভোগ করি। রেডিও জংশন সহ বিভিন্ন সাংস্কৃতিক ও জনজাগরণ প্রবন্ধগুলি শুনি ও মনে মনে উদ্বেলিত হই। মাঝে মাঝে কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানের দর্শন লাভের জন্য বেরিয়ে পড়ি। আবার আমার গড়বেতাতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার সাথে যুক্ত থেকে অবসরের অবকাশকে মধুর থেকে মধুরতম করি। আমি বর্তমানে নারী হিসাবে কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করি। বিভিন্ন গঠনমূলক ক্রিয়াকর্মে ব্রতী হয়ে আছি। লঘু প্রমোদে ব্যস্ত থাকি না, কারণ বাইরের জগতের সাথে সম্পর্কহীন হয়ে যাই তাহলে। তাই আমরা পত্রালীর পত্রবন্ধুগণ ও কর্মকর্তাগণ মানস চর্চাতে সমৃদ্ধ ও মানুষ হিসেবে যৌথ জীবনের শুভ দৃষ্টান্ত স্থাপন করতে পারব আশা রাখি। সকলের অবসর শুভ কর্মে ও গণজাগরণের মধ্যে কাটে, এই আশায় শেষ করলাম। চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা চন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 7,21,127 থেকে। শান্তি ও সুখ অন্বেষণের অপরিহার্য অনুভূতি। জীবন নদীর প্রবহমান গতিধারায় নদীর দুই কূলের ন্যায় কর্মচঞ্চলতা, কর্মব্যস্ততা, প্রবল মানসিক ও শারীরিক চাপের বিপরীত তীরভূমিতে এই অবসর যাপনের কালের অবস্থান। কর্মযোগী মানুষের জীবনে সারা দিনের একঘেয়েমি, ক্লান্তিকর দিন যাপনের ফাঁকে যখন একটু অবসর মেলে, তা হয়ে ওঠে মধুর থেকেও মধুর। জীবনের ক্ষণস্থায়ী এই সময়ে মানুষ বহু সৃজনশীল সৃষ্টির কাজে আত্মনিয়োগ করেন। অনেকেই কর্মজগৎ থেকে ছুটি পেলেই অজানাকে জানতে, অদেখাকে দেখার নেশায় বাড়ির কাছে ঘাসের উপর শিশির বিন্দুর শোভাকে উপভোগ করেও সুদূরের হাতছানিতে ছুটে যায় দূর দূরান্তে। তুষার ঢাকা গিরিসিংহের চূড়া, হিংস্র সাপদ সংকুল গভীর অরণ্যানী, ঊষর মরুভূমি বা উত্তাল সমুদ্রের বেলাভূমি হয়ে ওঠে তাদের অবসর বিনোদনের ঠিকানা। আমি একজন কর্মব্যস্ত চাকুরিজীবী মহিলা, তাই সারা দিনের কাজের পরে বিকেলে যখন একটু বিশ্রামের সুযোগ পাই, তখন দিনান্তের শেষ সূর্যরশ্মির স্নিগ্ধ নরম আভা গায়ে মেখে বারান্দায় বসে ধুমায়িত গ্রিন টির আস্বাদ গ্রহণ করতে করতে গোধূলির রঙে রঙা রক্তিম আকাশের দিকে তাকিয়ে থাকি। এই সময়টা আমি একাকী অবসর যাপন পছন্দ করি। আর তখনই
সমুদ্রের উর্মিমালার মতো কত কল্পনা, ভাবনা, চিন্তা, আনন্দ, বেদনা, সুখ দুঃখের স্মৃতি জাগ্রত হয়, আবার তা হৃদয়ের কূলে ধাক্কা খেয়ে বিস্মৃতির গর্ভে তলিয়ে যায়। সেই অবসর বিনোদনের ফাঁকে চলে আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষা ও আত্মোপলব্ধি, যা পরবর্তী সময়ে আমাকে অনেক গঠনমূলক কাজের প্রেরণা যোগায়। চিঠি লিখেছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘরে নিমতা, সূচক 700049 থেকে। রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বজরা, জুনবেদিয়া, বাঁকুড়া 722155 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, বাস্তব জীবনের কর্মব্যস্ততার চাপ দিনকে দিন এতই বেড়ে যাচ্ছে যে আমার কাছে অবসর যাপন এখন এক অলীক কল্পনার বস্তু হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ একটানা 28টা বছর বিদ্যালয়ের শিক্ষকতার কাজের চাপের সময় মনে হতো বিদ্যালয়ের অবসর গ্রহণের পর সময়টা দিব্যি আরামে কাটাবো। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব, এখানে যাব, সেখানে যাব, আরও কিছু কিছু কাজ বাগিয়ে গুছিয়ে নেব। কিন্তু না, এখন দেখছি নাতিদের পড়াশোনা, মেয়েদের ও ছেলেদের নানা কাজে সহায়তা করা, এখানে যাওয়া, সেখানে যাওয়া, আবার সাহিত্য জগতের বিভিন্ন দরবারে লেখা পাঠানো, প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা, টিউশনি পড়ানো, রবির আলো পত্রিকা সম্পাদনা করা, নিজস্ব পত্রালী সংকলন প্রকাশ করা, তাছাড়াও বাইরের বিভিন্ন সভা সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করা, টিভিতে ভাদু ও টুসু গানের প্রোগ্রাম করা ইত্যাদি কাজের আর শেষ নেই। তাই এখন রাত 12টা থেকে ভোর 5টা কি 6টা অবধি নিদ্রার সময়টুকুই যেন আমার অবসরের সময়। বিভিন্ন জনসংযোগে সারাদিন যেভাবে কাজে ব্যস্ত থাকি তাতে বেশ আনন্দেই কাল কাটাই। তাই তো দিনের কাজকর্ম কমিয়ে সময় বাঁচিয়ে অবসর যাপনের প্রয়োজন মনে করি না। সারাটা দিন কাজের পর রাত্রে নাক ডেকে দিব্যি আরামে ঘুমানোটাই আমার কাছে প্রকৃত অবসর যাপন বলেই মনে করি। এতে দেহ ও মন স্বাভাবিক ছন্দে চালিত হয়। এটাই আমার এই ষাটোর্ধ্ব বয়সে পরম সুখে শান্তিতে থাকা, যদিও সুখ স্বপনের শান্তি শ্মশানে। পত্রালীর সকল শ্রোতা বন্ধুদেরকে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন ও প্রীতি জানিয়ে চিঠি শেষ করেছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বজরা, জুনবেদিয়া, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, ঠিকানা 15/22 রাজা কে এল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 7,12,201 থেকে। প্রিয় পত্রালী, রবি ঠাকুরের কথায় একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। অবসর না থাকলে কি নয়নাভিরাম পুষ্পরাজির শোভা, নদী সমুদ্র তরঙ্গের উচ্ছল ঢেউয়ের নৃত্যচপল ভঙ্গি, কিংবা দূর আকাশে নক্ষমণ্ডলীর অপরূপ আলোকছটা অদেখা থাকত। অবসরই মাতায় সৃষ্টি সুখের উল্লাসে, পড়তে পড়তে উপভোগে সাহায্য করতে পারে জীবনের লীলা রঙের বিচিত্রতা। কর্মস্রোতে মানুষ যখন ছটফট করে, শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তখন দরকার বিনোদন। কাজের পরে অবসর নিলে তখন অবসর যাপন ও বিনোদনের ধরনটা বদলে যায়। অবসরের পরে কেউ বই পড়ায়, কেউ দেশ বিদেশ ঘুরে, কেউ বা ছুটে যান নদী সমুদ্রের কাছে, কেউ বা যান পাহাড় পর্বতে,
কেউ গহন অরণ্যে প্রকৃতির নিস্তব্ধতা খোঁজেন, কেউ বাগান চর্চা করেন, কেউ বা সাহিত্য চর্চা, শিল্পকলা চর্চার মধ্যে কাটান। কেউ কেউ অবসর যাপন করেন তাস, ক্যারাম, দাবা বা পাশা অথবা গল্ফ খেলে বা গল্প আড্ডা মজলিসে মাততে। প্রাচীনকালে অবসর যাপন ছিল বন্য পশুর শিকার কিংবা বন্য পশুর সঙ্গে মানুষের লড়াই বাঁধিয়ে নৃশংসতার আনন্দে মাতা। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে রেডিও, দূরদর্শন, রেকর্ড প্লেয়ার, সিনেমা, ভিসিপি, টেপ রেকর্ডার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করে অবসর যাপন করেন অধিকাংশ। কেউ পড়ার্থে বস্তি উন্নয়ন, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান অনুষ্ঠান, নানা রকম সেবামূলক কাজ ও নানান সাহিত্য সংস্কৃতিমূলক অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করেন। রবি ঠাকুর ও বিদ্যাসাগর মহাশয় অবসর সময়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। বিজ্ঞানী আইনস্টাইন, সত্যেন্দ্রনাথ বসু ও সাহিত্যিক তলস্তয় অবসর সময়ে বেহালা বাজাতেন। আগাথা ক্রিস্টি অবসরে ফুলের বাগান চর্চা, তারাশঙ্কর ছবি আঁকায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরলোকচর্চা, ম্যাক্সিম গোর্কি ও রাষ্ট্রনায়ক হো চি মিন অবসরে দাবা খেলতেন। চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, ঠিকানা 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 7,12,201 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বিনয় কুমার ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, ডাক জুনবেদিয়া, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্রালী, আমাদের মতো কর্মব্যস্ত মুখর রেলকর্মীদের কাছে অবসর যাপন কত যে প্রয়োজনীয় তা এক বাক্যে প্রকাশের নয়। আমাকে সপ্তাহের 5টা দিন এক টানা খুবই ব্যস্ততার সাথে কাটাতে হয়। ফলে কাজের একঘেয়েমি হাতছানি দিয়ে ডাকে অবসর যাপনকে। প্রতিদিন এক টানা 8 ঘন্টা কাজ করার পর বাড়ি ফিরে পরিশ্রমের মাসুল গুনতে গুনতে কয়েক ঘন্টা ঘুমিয়ে কাটাতে হয় আমাকে। তারপরেও ছেলেদের পড়াশোনার কাজে টুকিটাকি সাহায্য তো আছেই। তাই পরপর 5 দিনের একঘেয়েমি কাটিয়ে তুলতে সপ্তাহের বাকি 2 দিন সপরিবারে যাই বাঁকুড়ার গন্ধেশ্বরী উদ্যান পার্কে ও অন্যান্য পার্কে। ছেলেটি পার্কে দোলনায় দোল খায় এবং আমরা স্বামী স্ত্রী খোলা আকাশের নিচে ফুরফুরে বাতাসে ফুলের সৌন্দর্য অনুভব করি। শীতল সমীরণে দেহ মন জুড়িয়ে যায়। নির্জন প্রাকৃতিক পরিবেশের সাথে একাত্ম হয়ে পড়ি। প্রকৃতি যেন বারে বারে আমাকে হাতছানি দিয়ে ডাকে ও বলে, এসো এসো, কাছে এসো, আমাকে চেনো, আমাকে উপলব্ধি করো। আবার এই 2 দিনের অবসর সময়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরের এক খোলা মাঠে যাই। সেখানে মুক্ত হস্তে ব্যায়াম করি ও প্রাণায়াম করি। এতে আমার মনের জড়তা কাটিয়ে তোলে, দেহ মনকে সতেজ ও কর্মক্ষম করে তোলে। এই অবসর যাপন আমার দেহ মনকে অফুরন্ত প্রশান্তি জুগিয়ে আমাকে টানা 5 দিনের কাজে সম্পূর্ণ কর্মক্ষম করে তোলে। পরিবেশ বান্ধব প্রকৃতিকে ধন্যবাদ জানাই আমার মেজাজকে সুন্দর সুস্থ রাখার জন্য। পত্রালী পরিবারের সবাইকে 1429 সনের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছেন আমাদের নতুন বন্ধু বিনয় কুমার ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, ডাকঘর জুনবেদিয়া, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে। আমাদের নতুন পত্রবন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। পরের চিঠি নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে পাঠিয়েছেন।
পত্রালি, পাশের বাড়ির দাদা চাকরি থেকে অবসর পেয়ে বড্ড মুষ্টে পড়ছে। কিভাবে তার সময় কাটবে সেই ভাবনায় বুক উথাল পাথাল। বাড়ির সকলেই দাদাকে বোঝাচ্ছে, কেউ বলছে বই পড়তে, কেউ বলছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। দাদা মুখ বেজার করে বলল, ধুর, ওসব করে সময় কাটে নাকি? তখন ভাবতাম, নদীর স্রোতের মতো সময় বয়ে যাচ্ছে, এখন সময় কাটতেই চায় না। এমন অবসর যাপন দিন কিভাবে যে কাটবে বিধাতাই জানে। বাগানের দিকে অপলক দৃষ্টিতে ফুল পাখির দিকে তাকিয়ে বিষণ্ণ মনে গাইছেন, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতেই পিছু হটে না। আমি বললাম, দাদা, আপনার বাগানে তো অনেক জায়গা পড়ে আছে, কিছু শাকসবজির চাষ করলে কেমন হয়? দাদা কিছুক্ষণ চুপ থেকে মাথা দুলিয়ে বললেন, গুড আইডিয়া বুলু, তুমি তো আমার সমস্যার সমাধান করে দিয়েছো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি দাদা একটি হাত কোদাল দিয়ে মাটি তৈরি করছেন, আমি হাট থেকে বেগুন, টমেটো, লঙ্কার চারা এবং ধনে পালং উচ্ছের বীজ এনে দিলাম। আমরা দুই ভাই বোন এখন ঘরোয়া কৃষক। বাগানের টাটকা সবজি তুলে দুই বাড়িতে জমিয়ে রান্না হয়, বলাই বাহুল্য। আমার পড়শি দাদার অবসর যাপনের জড়তা কাটিয়ে কাজের মধ্যে আনন্দে দিন কাটছে। পাড়ার অবসরপ্রাপ্তরা মিলে একটা পেনশনার্স সমিতি গঠন করেছেন, সেখানে ওরা জমিয়ে আড্ডা দেন। স্বর্ণচাপার শুভেচ্ছান্তে নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149। আশিস চক্রবর্তী লিখছেন, বসলাম শুনতে। দীপা বাগচি লিখছেন, অবসর নিয়ে বসে আছি, বন্ধুদের অবসর যাপন শুনতে। আলপনা চ্যাটার্জি লিখছেন, অবসরে এলাম অনুষ্ঠান শুনতে। শিপ্রাদেব লিখছেন, শুভ সন্ধ্যা, আশা করি গরমে সবাই ভালো আছেন। তপন কুমার গোস্বামী বলছেন, শুভ কালবৈশাখী ভরা সন্ধ্যা, অবসরের গল্প শুনতে চলে এলাম। অঞ্জলি সেনগুপ্ত দিদি, অনেকদিন পর আজকে অঞ্জলি সেনগুপ্ত দিদির আঙুল নড়ল পত্রালির কমেন্ট বক্সে। দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, আসরে হাজির হলাম, দিদি থাকবে শেষ পর্যন্ত। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, এসে গেছি। মঞ্জুশ্রী মণ্ডল লিখছেন, অবসর যাপন নিয়ে লেখার শেষ তারিখ কবে? মঞ্জুশ্রী দেবী, অবসর যাপন নিয়ে লেখার শেষ তারিখ পেরিয়ে গিয়েছে, আজকে নতুন বিষয় দেওয়া হবে, আপনি নতুন বিষয়ে লিখবেন। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, দেরি করে ফেলেছি, একটা অকাজে ব্যস্ত ছিলাম। সৌমেন্দ্রনাথ জানা অকাজ করেন বলে আমার কিন্তু জানা নেই। ঝর্ণা পিসি লিখছেন, কই গো, দরজাটা খোলো, আমরা যে এসে গেছি। মীনাক্ষী দাস দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, পরিবারে যোগ দিতে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে, নেটের প্রবলেম হতেই পারে। হ্যাঁ, এই গ্রীষ্মের দাবদাহের পরে আজকের বৃষ্টি যেন সত্যি, আমি বলেছিলাম না, পত্রালি যেদিন থাকে সেদিন কিন্তু আমরা বেশ আরামেই থাকি। প্রবাল মুখোপাধ্যায় বলছেন, শুনতে বসেছি অবসর যাপন, কালবৈশাখীর দমকা হওয়ায় একটু স্বস্তি এলো। বাসুদেব মণ্ডল লিখছেন, আমি আছি অবসরে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, এলাম তোমাদের সাথে নতুনভাবে সন্ধ্যাটা কাটাবো বলে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় আছেন সঙ্গে। গৌতম চ্যাটার্জি কাকু লিখছেন, একটু দেরি হলো, থাকতেও পারবো না বেশিক্ষণ। দীপা বাগচি দিদি লিখছেন, আজ প্রথম স্থান অধিকার করে আনন্দ হচ্ছে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, আছি আমিও অবসরে। দীপা বাগচি রয়েছেন সঙ্গে। আশিস চক্রবর্তী লিখছেন, কৃষ্ণচন্দ্রের চিঠিতে প্রাণিত হলাম। কাশীনাথ মণ্ডল লিখছেন, সঙ্গে আছি। শিবনাথ মণ্ডল লিখছেন, আজ বেশিক্ষণ চিঠি হয়তো শুনতে পারবো না, ফোনে চার্জ নেই এবং বিদ্যুৎ নেই, জানি না কতটুকু শুনতে পাবো। প্রদীপ কুমার দাস কাকু লিখছেন, একটু দেরি হলো আসতে। আশিস চক্রবর্তী লিখছেন, ইন্দ্রাণী চক্রবর্তীর চিঠিতে এক অন্য স্বাদ পেলাম, ভালো লাগলো। সত্যব্রত কাকু আজ অনেক দিন পর এসে কমেন্ট করেছেন, অনেক দিন পর আজ আবার আসরে আসতে পারলাম, সকলের জন্য নববর্ষের শুভেচ্ছা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় রবিলোচনবাবু ছিলেন মানুষ গড়ার কারিগর, আজও তিনি সেভাবেই আছেন, শুধু ক্ষেত্রখানি বদলেছে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন,
শুভ সন্ধ্যা, একটু দেরি হয়ে গেল আসতে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় প্রদীপ কুমার দাসের চিঠি আমাদের সমৃদ্ধ করল। আশিস চক্রবর্তী লিখছেন, ডক্টর প্রদীপ দাসের চিঠিতে বহুমাত্রিক স্বাদ পেলাম, খুব সুন্দর লেখা। গৌতম চ্যাটার্জি কাকুকে কিন্তু মশা কামড়াচ্ছে, লিখছেন, বিদ্যুৎ নেই, মশক বাহিনীর অবাধ আক্রমণে বিপর্যস্ত। কাকু, আপনি কিন্তু সৌমেন কাকুর কাছে একটু পরামর্শ নিতে পারেন। সৌমেন কাকু খুব সুন্দর মশা তাড়িয়ে দেয় কিন্তু। সৌমেন কাকু। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, নাসিমাদি, আপনি এভাবেই চিঠির মধ্যে দিয়ে পত্রালিকে আলোকিত করুন, এই কামনা। প্রদীপ কুমার দাস লিখছেন, শ্রদ্ধেয় আশিস চক্রবর্তী মহাশয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। বন্ধুরা, শুনছেন পত্রালির আজ 90তম পর্ব, আর এই পক্ষের বিষয় অবসর যাপন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর সহেলি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। দীপা বাগচি লিখছেন, নাসিমা, ভালো লিখেছ, ভালো থেকো। বন্ধুরা, আপনাদের হাতের ছোঁয়ায়, আপনাদের কলমের ছোঁয়ায় পত্রালি আজ ছোট্ট ছোট্ট পায়ে পা ফেলতে ফেলতে অনেক বড় জায়গার দিকে যাচ্ছে। এ খুব আনন্দের কথা। শুধু তাই নয়, আমাদের যে আমরা পত্রালি পত্র সংকলন বের করেছিলাম, সেটিও কিন্তু নানান জায়গায় সমাদৃত হয়েছে। হ্যাঁ, অনেক গুণীজনের সম্মান পেয়েছি, অনেক গুণীজনের প্রশংসা পেয়েছি। আমরা কিন্তু আনন্দিত। না, নিন্দুকের নিন্দাতে কিন্তু আমরা ডরাই না। তাই আপনাদের সাথে আমিও তাদের মুখে ছাই দিয়ে মৌতুলির কাছে আবারও যাব আরেকটি মন ভরানো গানের জন্য। শুনতে থাকুন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। গানে গানে মৌতুলি রয়েছেন সঙ্গে। এই সুন্দর কালবৈশাখীর সন্ধ্যা কাটুক আপনাদের চিঠিতে, গানে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, ওকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 7,13,202 থেকে। সকলের প্রিয় পত্রালি, অবসর যাপন মানে কাজে থেকে কিছুটা সময় সরে থাকা, সাময়িক বিশ্রাম। জগতের প্রত্যেকে অর্থাৎ জীবজন্তু থেকে মানুষ সকলের মধ্যে অবসর যাপন বিদ্যমান। অবসর যাপন মানে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে অতীতের ভুলভ্রান্তির বিশ্লেষণ করে নিজেকে ভবিষ্যতের কাজের জন্য তৈরি করা। আবার অবসর মানে বৌদ্ধিক জ্ঞানের সৃষ্টি। আমাদের প্রত্যেকের জীবনে নির্দিষ্ট অবসর যাপনের সময় আছে।
যা তার একান্ত নিজস্ব। আবার আদিম অবস্থায় মানুষের আজকের মতো অবসর যাপন বলে কোনো জিনিস ছিল না। সারাদিন তাকে খাদ্যের জন্য শিকারের খোঁজে লেগে থাকতে হতো। আধুনিককালে মানুষের অবসর যাপনের বিষয়টা নির্দিষ্টভাবে ঠিক হয় 1885 সালে মে ডে লড়াইয়ের ভিতর দিয়ে। আগে মানুষকে 12-14 ঘন্টা বেশি সময় কাজ করতে হতো। অবসর বলে কিছু ছিল না। ব্যক্তিগতভাবে আমারও অবসর যাপনের সময় আছে, অন্য সকলের মতো। সেই সময় আমার পরম বন্ধু হলো বই। বিভিন্ন স্বাদের বই, বিশেষত দর্শন ও ইতিহাসের বই আমার পাঠের বিষয়ে থাকে। এছাড়া রেডিও আমার নিত্য সঙ্গী। এসব কিছু ভালো না লাগলে কাছের দামোদর নদের পাড় ধরে হাঁটতে ভালো লাগে। কখনো নদীর পাড়ে বসে একাকী সময় কাটাই। এই সময় আমার সঙ্গী হলো 1 কাপ গরম চা, যা অবসরের আলাদা মাত্রা এনে দেয়। অবসর যাপনে অতীত এসে ভিড় বাড়ায় মনে, তাকে পাশ কাটিয়ে আত্মবিশ্লেষণ, ভবিষ্যতের পথ তৈরি করে অবসর যাপন। অবসরহীন মানুষ পশুর ন্যায় বৌদ্ধিক জ্ঞানবিহীন। চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোবেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 7,13,202 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। অঞ্জলিদি লিখছেন, প্রিয় মিতালি পত্রালি, নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে, ধূসর পথের উদাস বরণ মেলুক আমার বাতায়নে। অবসর যাপন। 40 বছর সরকারি চাকরিতে থেকে যেদিন অবসর গ্রহণ করলাম, তারপরই শুরু হলো অবসর যাপনের এক অনিন্দ্য সুন্দর দিন কাটানোর পালা। সুন্দর ফুটফুটে দ্বিতীয় নাতি পৃথিবীর বুকে নিয়ে এলো তার একান্ত সুললিত ছোট্ট জীবন মানুষের মতন মানুষ হয়ে ওঠার দাবিতে। তার হাসি কান্নার দোল দোলানো জীবনের স্পন্দনে জুড়ে গেল আমার দৈনন্দিন জীবন। কোথা থেকে 6 ঋতুর চক্রাকারে বিবর্তনে তাকে নিয়ে আমার জীবন হিন্দোলিত হলো পরম পার্থিব বিনোদনের নিকেতনে। আর সঙ্গে ছাদের টবে টবে বিভিন্ন ধরনের গাছগাছালির পরিচর্যা। তখন সেই অবসর জীবনে আর অবসর থাকে না, হয়ে ওঠে রাজসিক এক আবেগময় কর্মযজ্ঞের পুণ্যধাম। ভালো লাগে তখন, খুবই ভালো লাগে। মানুষের জীবনের অঙ্গনে দেবতুল্য শিশুরাই আনে রঙ্গনের ফল্গুধারা। তারাই হয় তখন বেঁচে থাকার প্রগতির সামিয়ানা। অন্ধের ষষ্ঠীর মতন বৃদ্ধ বয়সে ভাসিয়ে নিয়ে যায় বহমান উচ্ছল উদ্দাম গতিময়তার প্রসারিত আনন্দ নিকেতন। ক্রমশ সেই একটু একটু করে বড় হয়ে যাওয়া শিশুরাই যোগান দেয় ঔষধপত্র, পথ্য, বৈদ্য আর আদর যত্নের পসরা। তারাই যেন আমার জীবনের সন্ধ্যাকালীন নবযৌবনের দূত। তখন অবসর যাপন হয়ে ওঠে পরিপূর্ণ সুখের সাজবাতি। সবাই ভালো থাকুন। বৈশাখী শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। চিঠি লিখছেন কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পোস্ট থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। সুপ্রিয় পাঁচালী, মানুষের জীবনে অবসর যাপন একটি গুরুত্বপূর্ণ পর্যায়। বৈচিত্র্যময় জগতে বিভিন্ন মানুষের বিচিত্র রকমের অবসর বিনোদন।
যেমন দিন রাত্রি, আলো আঁধার, সুখ দুঃখের আবর্তনে পৃথিবী চিত্তাকর্ষক ও নব নব রূপে মধুময় হয়ে ওঠে জীবন, তেমনি জীবনের ঘূর্ণিপাকে কর্মের ঘানিতে মানুষ হাঁপিয়ে ওঠে কামারের হাঁপড়ের মতো। যে কৃষক ভাই, যে শ্রমিক ভাই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের কাজের মাঝে যদি একটু অবকাশ বা বিরতি থাকে, তাতেই তাদের কর্মোদ্দীপনা বাড়ে। পুরুষরা তবু উদয়াস্তের পূজারী, কিন্তু নারীরা 24 ঘন্টার 18 ঘন্টায় সংসারের জাঁতা কলে ঘুরপাক খায় পৃথিবী গ্রহের মতো। আজ আমার অবসর জীবন, কিন্তু যখন কর্মজীবনে ছিলাম তখন আমার হুকুমে চলতে হতো সময়কে। সন্তানদের দেখভাল, সকালে চা টিফিন আধ ঘন্টা, বাজার করা 1 ঘন্টা, 9টা বাজে স্নান 10 মিনিট, পূজা 5 মিনিট, 5 মিনিটে নাকে মুখে গোঁজা, ড্রেস 10 মিনিট, তারপর ইঁদুর দৌড়ে স্কুলে পৌঁছানো, মাঝে টিফিন আধ ঘন্টা। আহ, এতক্ষণ দমটা কোথায় যেন আটকে ছিল। একটু বিরতি পেয়ে দিল খুশ। কলিগদের সঙ্গে হাসি ঠাট্টা, প্রাণীর পাঁজরে অক্সিজেন ভর্তি। সংসার রথের রশি যেভাবে রেখে গেছিলাম সেখান থেকে আবার শুরু। এখন আমার অবসর জীবন, কিন্তু ফাঁকা সময় রাখি না। জানি দেহ দুর্গে, মনের দুর্গে একটু ফাঁক ফোকর থাকলে রোগ ব্যাধি চিন্তারূপ বহিঃশত্রু হু হু করে আক্রমণ করতে শুরু করবে। তাই বইকে বন্ধু করে, লেখাপড়াকে সঙ্গী করে, কখনো বাগান চর্চা, নানা সামাজিক অনুষ্ঠান, ভ্রমণ, সন্তান, নাতি নাতনি, এসবই তো আমার অবসর যাপনের রসদ। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন কানুন রণসিংহ, রাজাবাজার তমলুক, পোস্ট ও থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। আজকের চিঠি পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা 74 থেকে। প্রিয় পত্রালী, ছুটি আমায় বরাবর লুট করতে হয়েছে। ছুটি দেয়নি কেউ আমাকে চেঁচিয়ে। মেয়েদের জন্য অবসর বিধাতা কমই রেখেছেন। আমাদের সমাজের গঠন ও জীবনযাত্রার স্টাইল যা, সেখানে মেয়েদের ছুটি নেই। ঘর গেরস্থালির অপূরণ কাজ আর দায়িত্ব সবটুকু মেয়েদের। উপার্জনশীল মহিলাদের অবসর শব্দটা জীবন থেকে উধাও। সব বয়সের মহিলাদের প্রসঙ্গে একই কথা। সংসারের সকলের আরাম আয়েশের দাবি মায়ের উপর, স্ত্রীর উপর, বোনের উপর, কন্যার উপর। এবারের বাড়ির পরিচারিকার উপর অশেষ বিরক্তি। ওর পরিষেবা যে মাপের বাইরে যায় না। অবসর মেয়েদের লুট করতে হয় দশভুজা হয়ে। আমি অবসর কি করে পাই শোনো। আমার পুরনো হারমোনিয়াম আর কিছু বইপত্র নিজের ঘরে জায়গা হয়নি, তাই চিলে কোঠায় আছে। ওইটি আমার সুখ, আমার অবসর পাওয়ার স্বর্গরাজ্য। স্বল্প সময়ের জন্য হলেও নিচের কোনো হাঁকাহাঁকি দাবি দাওয়া পৌঁছাবে না আমার সে চুরি করা অবসরটুকুতে। ওইটুকু না হলে আমি কিছুতেই সারাদিন ঘরে বাইরে অফুরন্ত কাজ সুষ্ঠুভাবে করতে পারতাম না। ওখানেই আছে একটি সরস্বতী আর চৈতন্যের ছবি। ওদের নিবেদন করি আমার প্রার্থনা সঙ্গীত। জীবনের রস আহরণ করি ওই অবসরটুকুতে। এ যে আমার আনন্দ জগৎ। আর আছে আমার কিছু নির্বাচিত বই, তারই একটা দুটো আঁচল চাপা আমার সাথে নিচে চলে আসে। ওই অবসর যাপনের নেশা তো আমার বাল্য শৈশব কৈশোরের। ছোট থেকেই কেউ আমায় থামিয়ে রাখতে পারেনি। বই আমার প্রাণ, অবসর যাপনের শিরোমণি। এদিক ওদিক থেকে সময় নিয়ে, এমনকি নিজের ঘুমের সময় থেকে ভাগ বসাতে পুঁথি ওস্তাদ। সংসার থেকে দুদিনের পলায়ন বেশ মুশকিল।
আমার দুটি পোষ্য আছে, চকোলেট আর কিটি, আর আমার ছাদ বাগানের গাছগুলো। ওদের জন্য আমার বাড়ির নিরন্তর অবসরভোগী সদস্যদের উপর নির্ভর করতে হয়। চিঠি পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা ৭৪ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, ১০১/১৫/১/১ বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, চাকুরিজীবী মানুষ কাজের শেষে অবসর পেলেই একটু ঘুমিয়ে বাড়ির বিভিন্ন রকম কাজ করে। বাগান পরিচর্যা ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে অবসর কাটায়। অফিস থেকে অবসর নেওয়ার পর অনেকেই একা হয়ে যায়। তখন এই একা হওয়ার জন্য মন বিষাদময় হয়ে ওঠে। বন্ধু, ৫০ বছর একসাথে পথ চলার পর শেষ বয়সে জীবনসাথীকে হারিয়ে আজ আমি একা। তাই বৌমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে নাতি নাতনিদের সাথে খুনসুটি করে কিছু সময় কাটাই। এছাড়া আমি অবসর যাপন করি বই পড়ে ও লেখালেখি করে। এটাই আমার অবসর যাপনের একমাত্র পথ। সকল বন্ধুর মঙ্গল কামনা করে ছোট্ট চিঠিটি পাঠিয়েছেন শান্তি পাল, ১০১/১৫/১/১ বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যলীর, ধুবুলিয়া ১/৪ নম্বর গ্রুপ, জেলা নদিয়া, পোস্ট অফিস টিবি হাসপাতাল মোড়, সূচক ৭৪১১৪০ থেকে। বন্ধু পত্রালি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। চিরপরিচিত এই পংক্তির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু জন্ম মৃত্যুর এই মাঝের সময়ে জীবন নাট্যমঞ্চে চলে ব্যক্তিগত দায়িত্ব পালনের শশব ব্যস্ততা। বিভিন্ন কারণে চলে ছোটাছুটি। সে ছুট কখনো খরগোশের গতিতে, কখনো বা কচ্ছপের গতিতে। সে যাই হোক, অনেকের কর্মব্যস্ততার শেষে আসে অবসর। এই অবসর যাপন বিভিন্ন মানুষের জীবনে বিভিন্নভাবে আসে। কারোর অবসর কাটে হাসি খুশি আনন্দ হই হুল্লোড়ে, কারো বা কাটে দুঃখ বিষাদ একাকিত্বে। মানব জাতির অবসর যাপনের এই বৈপরীত্যে কারোর হয়তো কিছু এসে যায় না যদি সূর্যের কথা ভাবি। তারও একদিন জন্ম হয়েছিল, একদিন মৃত্যুও আসবে, কিন্তু এই জন্ম মৃত্যুর মাঝে আমাদের মতো সূর্যেরও একটা কর্মব্যস্ততা আছে, দায় দায়িত্ব আছে, যেটা জন্ম থেকে সে পালন করে আসছে। কোনোদিন যদি এমন হয় তার অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য মানুষের মতো অতিরিক্ত রেগে মাথা কপাল যদি অতিমাত্রায় গরম হয়ে যায় এবং তার সেই রাগ যদি চরম সীমাতে পৌঁছে যায়, তাহলে কি হবে? তার সেই রাগে বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ধ্বংস হয়ে যেতে পারে। বিপরীত ক্রমে মৃত্যুর আগে তার কর্মব্যস্ততার শেষে তারও একটা অবসর যাপন থাকতে পারে। তেমন অবসর যদি অসময়ে এসে যায়, তাহলে কি হবে? তার রাগের তাপ উত্তাপ কমতে কমতে ধীরে ধীরে একদিন পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর মতো সব কিছু বরফে জমে যাবে। উষ্ণতাহীন পৃথিবীর জীববৈচিত্র্যের অবসান ঘটবে। সহজ কথা এত কঠিন করে বলার কারণ, আমরা যদি ইতিমধ্যে পরিবেশ সচেতন না হই, তাহলে অসময়ে সূর্যের অবসর অবশ্যম্ভাবী এবং তাতে বিপদ কিন্তু দোরগোড়াই। শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া ১/৪ নম্বর গ্রুপ, জেলা নদিয়া, পোস্ট অফিস টিবি হাসপাতাল মোড়, সূচক ৭৪১১৪০ থেকে।
বন্ধুরা, বলেছিলাম যা কিছু ভালো দেখি আপনাদের জানাবো, হ্যাঁ যা কিছু খারাপ দেখি তাও আপনাদের জানাবো। তার কারণ হচ্ছে রেডিও জংশনের পত্রালি কিন্তু শুধু একটা পত্র সাহিত্যের আসর নয়, এটা কিন্তু একটা পরিবার। শ্রোতা বন্ধুরা, পত্র লেখক বন্ধুরা, আমরা উপস্থাপক উপস্থাপিকারা, পুরো টিম রেডিও জংশনের যারা কমিটিতে আছেন, প্রত্যেকেই কিন্তু একটা পরিবার। ব্যক্তিগতভাবে আমি বলবো, আগে বাবা মা আমি ছিলাম, এটাই ছিল আমার দুনিয়া। আজ 1.5 বছর ধরে না, সারাদিনে কিন্তু অনেকে খোঁজ খবর নেয়, খোঁজ রাখে, কখনো ভেঙে পড়লে আমাকে সান্ত্বনা দেয়, হ্যাঁ আমার আনন্দের ভাগিদার হয়। এই ভালো লাগা বা এই পরিবার কিন্তু আমি কিছুতেই হারাতে পারবো না, নষ্ট হতেই দেব না। সেরকম কোনো ভালো লাগানোর কথা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের জানিয়েছিলাম, কোনো ভালো লাগার কথা, ভালো মুহূর্তের কথা, যে আমরা এখানে কাজ করতে করতে, বিশ্বাস করুন বন্ধুরা, আমরা এখানে যে যারা চিঠি পড়ি, যারা রেডিও জংশনে জন্য খাটি, তারা কোনো দিন কোনো আসরে কোনো দিন এসবের সঙ্গে যুক্তও ছিলাম না, কোনো দিন করিও নি। হ্যাঁ, আপনাদের সাহসে, আপনাদের প্রশ্রয়ে আরও বেশি করে বলবো, এবং আপনাদের ভালোবাসায় যতটুকু পেরেছি শিখেছি, শেখার এখনও অনেক বাকি। হ্যাঁ, এইটুকু শিক্ষা নিয়ে সমাদৃত হচ্ছি। আমরা যেমন বিভিন্ন সাহিত্য আসরে আমন্ত্রণ পাই, আপনাদের জানাই, আমাদের কাজ দেখে আমরা অনেক সাহিত্য আসরে কাজ করার আমন্ত্রণও পাই। আমাদের আরেকজন সম্মানীয় উপস্থাপিকা বিদিশা এখানে চিঠি পড়ে আরও বড় মঞ্চে সঞ্চালনা করার ডাক পায়। এসব কিন্তু আমরা আনন্দের সঙ্গে আপনাদের জানাই। কিন্তু আমাদের সেই জানানোর, আমাদের সেই ঘোষণা আমাদের গ্রুপ থেকে চুরি করে নিয়ে গিয়ে, আমি বলবো চুরি করে নিয়ে গিয়ে অন্য অন্য অনেক আসরে কুৎসা করা হচ্ছে। আপনাদের এখন এটুকুই জানালাম। সমস্ত ঘটনার বিবরণ আপনাদের দেব, কারণ আপনারা রেডিও জংশন পরিবার, আপনাদের তো জানতেই হবে। এবং নানান রকম কাদা ছোড়াছড়িও চলছে। না, কেউ আমাদের ভাড়া করে নিয়ে যেতে পারবে না, শুধুই ভালোবাসা। আমরা ভালোবেসে কাজ করি, কোথাও গেলে, কোথাও কাজ করলে ভালোবেসেই করব। কিন্তু বলা হচ্ছে আমাদের নাকি ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। না, বিভিন্ন লোক বিভিন্ন কুৎসা করছে। আপনাদের কাছেও হয়তো কোনো খবর গেলেও যেতে পারে। যতক্ষণ পর্যন্ত আমি আছি, আমাদের কোনো পত্রবন্ধুকে এতটুকু খারাপ লাগা কিন্তু আমি হতে দেব না। এদিকে কিন্তু আমি সদা সতর্ক এবং সজাগ। এবং আমার সাথে পুরো রেডিও জংশন টিম আছেন মহিরুহর মতন সৌমেন্দ্রনাথ জানা। তাই গুজবে কান দেবেন না, এভাবেই ছুঁয়ে ছুঁয়ে থাকুন, এভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখুন। দীপা বাগচি দিদি লিখছেন, নাসিমা ভালো লিখেছো, ভালো থেকো। বাসুদেব মণ্ডল লিখছেন, মশারা অবসর যাপন করতে পারে, মশারা অবসর যাপন করতে পারে তো। আচ্ছা, দেবারতী চক্রবর্তী আমাদের নতুন উপস্থাপিকা লিখছেন, এভাবেই গিয়ে চলুক পত্রালি, পাশে আছি। ইন্দ্রাণী চক্রবর্তী দিদি রয়েছেন সঙ্গে, কমল ঘোষ আছেন সঙ্গে, লিখছেন অবসর যাপন নিয়ে লেখা বৈচিত্র্যপূর্ণ চিঠিগুলো বেশ ভালো লাগছে। তানজিলাল সিদ্দিকী রয়েছেন সঙ্গে, কিন্তু এখনও পর্যন্ত তানজিলাল কাকুর কিন্তু কোনো ছড়া শুনিনি, অপেক্ষায় আছি কাকু। কবিতা মুখার্জি লিখছেন, একটু দেরি হলো, শরীরটা গড়বড় করছিল, এখন একটু ভালো আছি। তানজিলাল সিদ্দিকী আবার লিখছেন, গোপাল মজুমদার বাবু খুব ভালো লিখেছেন। প্রদীপ কুমার দাস লিখছেন, ইউরোপ বিশেষ করে জার্মানিরা বাগান করতে খুবই দক্ষ, ওদের মহিলারা এ ব্যাপারে খুবই তৎপর। তাই ওদের ওই শিক্ষা নিয়ে আমরাও যদি এই ব্যাপারে তৎপর হই, তাহলে পরিবেশগত ও সাংসারিক কাজে অনেক বেশি সাহায্য করবে। তাই নাসিমাদির লেখাটা খুবই প্রাসঙ্গিক। আশিস চক্রবর্তী লিখছেন, গোপালবাবুর চিঠিতে সমৃদ্ধ হলাম। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সুন্দর পাঠে চিঠিগুলো প্রাণবন্ত। বাসুদেব মণ্ডল লিখছেন, খুব ভালো লাগলো অঞ্জলিদির পত্র। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পত্রালির অঙ্গনেও আপনি চিঠির মধ্যে দিয়ে রঙ্গন ফুটিয়েছেন, তাই আপনাকে আর একবার অভিনন্দন, শ্রদ্ধা, অঞ্জলি সেনগুপ্ত।
অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন, আমার চিঠিটা খুব সুন্দরভাবে পাঠ করার জন্য স্নেহের চঞ্চলকে অনেক ধন্যবাদ। দিদি একদম নয়, তোমার সঙ্গে কিন্তু আমার ধন্যবাদ দেওয়ার সম্পর্ক নয়। খুব ভালো থাকো, সুন্দর থাকো, অনুষ্ঠান শোনো শেষ পর্যন্ত। আশিস চক্রবর্তী দাদা লিখছেন, আনন্দময়ীদের চিঠিতে একটি অনন্য রূপ আছে, ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব সুন্দর লাগছে চিঠিগুলো। অমিতাভ খাঁ রয়েছেন সঙ্গে, লিখছেন শুভ সন্ধ্যা, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, সৌমেন কাকু কি ঘুমিয়ে পড়েছেন? কাকু একটু উঠুন। বন্ধুরা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আগের দিন সৌমেন কাকু অনুরোধ করেছিলেন মৌতুলিকে যে একটি পূর্ণাঙ্গ গান গাওয়ার জন্য। হ্যাঁ, মৌতুলি কথা রেখেছে। শুনে নেব মৌতুলির কণ্ঠে একটি পূর্ণাঙ্গ গান, একটা কি বলবো, নির্বাক। হ্যাঁ, সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, মন খারাপের কিছু নেই, যোগ্যতম উদ্বর্তন প্রকৃতির নিয়ম। হ্যাঁ, মন খারাপের কিছু নেই, যোগ্যতমের উদ্বর্তন প্রকৃতির নিয়ম। সঙ্গে থাকুন কাকু, এমনভাবেই শুনে নেব মৌতুলির কণ্ঠে একটি পূর্ণাঙ্গ গান। मैंने तुमको आते देखा, अपनी जान को जाते देखा। मैंने तुमको आते देखा, अपनी जान को जाते देखा। जाने फिर क्या हुआ नहीं यार, जाने फिर क्या हुआ नहीं यार, गली में आचार निकला, गली में आचार निकला, गली में आचार निकला। तुम आए तो आया मुझे याद, गली में आचार निकला। जाने कितने दिनों के बाद गली में आचार निकला, जाने कितने दिनों के बाद, जाने कितने दिनों के बाद गली में आचार निकला, गली में आचार निकला, गली में आचार निकला। পরবর্তী চিঠি পাঠিয়েছেন গৌতম পতি, সালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 7,21,636 থেকে। প্রিয় পত্রালী, চাকরি জীবনের শেষ 2 বছর অফিস ফেরত ট্রেন থেকে নেমে দেখতাম স্টেশনের একটি বেঞ্চে বসে 4 জন বৃদ্ধ গল্প করছেন। অবসর গ্রহণের পর আমিও ওদের দলে যোগ দিলাম। অনেকেই চাকরি জীবনের ব্যস্ততায় পরিবারকে সময় দিতে পারেন না, অনেক স্বাদ অপূর্ণ থেকে যায়। তাই কেউ কেউ অবসর জীবন নিয়ে নানান পরিকল্পনা করে রাখেন। যেমন অরুণবাবু সারা জীবন বিডিও অফিসে ক্লার্কের চাকরি নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন, সংসারে খুব বেশি সময় দিতে পারেননি। পরিকল্পনা ছিল অবসরের পর গ্র্যাচুইটির টাকায় গিন্নিকে সাথে নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়বেন। অবসরের বছর খানেকের মধ্যে ধরা পড়ল গিন্নির ক্যান্সার। এখন তাকে নিয়ে নিয়মিত চেন্নাই অ্যাপেলোতে ছুটোছুটি। ছেলে মেয়ে দুজনই চাকরি সূত্রে ভিন রাজ্যে, বেড়ানো মাথায় উঠেছে।
কি করে স্ত্রীকে সুস্থ করবেন সেই দুশ্চিন্তা রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশ্বনাথবাবু বলেছিলেন তার অবসর যাপন একেবারে ছকে বাঁধা, এক চুল এদিক ওদিক হওয়ার উপায় নেই। সকালে বাজার, তারপর নাতিকে স্কুলে পৌঁছানো, তাকে নিয়মিত টিউশন, ড্রয়িং, সাঁতার, ব্যায়ামের ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসা ছাড়াও অসুখ বিসুখ, ডাক্তার দেখানো, আত্মীয় স্বজনের নিমন্ত্রণ রক্ষা ইত্যাদি কাজের দায়িত্ব বহন করতে হয়। তিনি বলেন, চাকরি জীবন কত সুখের ছিল এখন হাড়ে হাড়ে টের পাই। অবসরের পর বিপত্নিক সুব্রতবাবু এখন ছেলে বৌমার সংসারে বোঝা। পেনশন নেই, তাই উঠতে বসতে বাঁকা কথার বন্যা। বাগান করা, লেখাপড়া, গান শোনা, বেড়ানো, সমাজসেবার মতো অবসর যাপনের হরেক উপাদান থাকলেও পরিবেশ পরিস্থিতির উপর সব নির্ভরশীল। তাই সব কিছু থাকলে অবসরের জন্য ফেলে না রেখে সময় থাকতে পূরণ করাই শ্রেয়। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছেন গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 7,21,636 থেকে। চিঠি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14 বারুইপাড়া লেন, ডাকঘর আলমবাজার, কলকাতা 700035 থেকে। প্রিয় পত্রালী, মনের সাথে কইব কথা, সময় কখন পাবো ভাবি। নিঝুম দুপুর ডাক পাঠালো, বলল এসো গল্প করি। নিস্তব্ধ দুপুর, সকাল থেকে কর্মব্যস্ততার শেষে পেয়েছি অবসর। ঘন্টা 2-3, তাই কি কম বলো? এই সময়টুকু একদম আমার। তাকালাম বাইরের দিকে, দেখলাম শ্রান্ত রোদ বিশ্রাম নিচ্ছে ঘাসের বুকে। সেও বুঝিবা অবসর যাপন করছে। নিম গাছের ডালে বসে দুটি কাক একে অপরের পালক পরিষ্কার করছে, আর মাঝে মাঝে ঠোঁট দুটি কাছাকাছি নিয়ে গোপন কিছু কথাও বুঝিবা বলছে একান্তে। সকালের কর্মক্লান্ত ডানা পেয়েছে বিশ্রাম। বুঝলাম এটা ওদের অবসর যাপন। সত্যি ছোট্ট শব্দ এই অবসরের কি বিশাল ব্যাপ্তি। শরীরের মধ্যে লুকিয়ে থাকে যে মন, তাকে ভালো রাখতে চাই অবসর। এই অবসরেই সে মেলে দেয় তার মুক্ত ডানা। আমার দুপুরের এই 7 রাজার ধন মূল্যবান সময়টুকু যাপন করি আমার লেখার খাতা ভরিয়ে, মনের মতো বই পড়ে, কখনো বা আপন মনে দূর দিগন্তে তাকিয়ে মনের ভেলা ভাসিয়ে দিয়ে ওই ভেলায় আমি চলে যাই কখনো গহীন অরণ্যে তুষার শুভ্র হিমালয়ের চূড়ায়, কখনো বা 7 সমুদ্র 13 নদীর পাড়ে। অবসরের সময়টুকু ভিন্ন ভিন্নভাবে যাপন করি আমি। ভালো লাগায় ভরে যায় মন। মনের এই ভালো লাগা ছড়িয়ে পড়ে আমার দেহের তন্ত্রিতে তন্ত্রিতে। আনন্দিত মন বলে, ওঠো, লেগে পড়ো সংসারের কাজে। ভাবি, সংসারের কাছে আমার প্রয়োজন তো ফুরিয়ে যায়নি, এও তো এক বিশাল পাওয়া। অবসর আজ বুঝিয়ে দিল আমার মূল্য কতখানি। আনন্দিত হলাম আমি, বুঝি আমি কত দামি। লিখেছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14 বারুইপাড়া লেন, ডাকঘর আলমবাজার, কলকাতা 700035 থেকে। দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে এবারে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, আমাদের দৈনন্দিন প্রাত্যহিকতায় কখনো শরীর হয় ক্লান্ত, মন হয় অবসন্ন। ক্লান্ত শরীর, অবসন্ন মন অনেক সময় প্রভাব ফেলে দৈনন্দিন কাজকর্মে।
তখন দরকার হয় অবসরের। এই অবসর আমাদের ভাবতে শেখায়, আমরা খুঁজে পাই আমাদের আমি কে। কিন্তু কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই অবসরকে নষ্ট করলে পরে কিন্তু কাজের চাপ অনেক বেশি পরিমাণে আসে। তখন শরীর মনের ক্লান্তি দূর না হয়ে দ্বিগুণ হয়ে যায়। অপেক্ষা করতে হয় এক দীর্ঘ অবসরের, কিন্তু সে স্বর্ণালী মুহূর্ত নিত্যদিনের কর্মজীবনে খুব কমই আসে। আমি একজন ছাত্র, যদিও ছাত্রজীবন অনেক দিন আগেই অতিক্রম করে এসেছি, বর্তমানে আছি কর্মজীবনে। আমার কর্মকে কর্ম না বলে লড়াই বলাই শ্রেয়, কারণ এ লড়াই ভবিষ্যৎকে সুরক্ষিত করার লড়াই। এ লড়াই সমস্ত অপমানের বদলা নেওয়ার লড়াই। এ লড়াই নিজের পায়ে দাঁড়ানোর লড়াই। লড়াইয়ে ক্লান্তি আসে তখন খুঁজি অবসর। অবসর যাপনকালে নিজেকে এ অন্তহীন লড়াই থেকে দূরে রাখি। কখনো গান শুনি, আবৃত্তি করি, পত্রালি ও প্রাত্যহিকী অনুষ্ঠানগুলির রেকর্ডিং শুনি, হাসির ভিডিও দেখে মনকে প্রফুল্ল রাখি। সমস্ত না হওয়া কাজ সম্পন্ন করি, ঘরের বদ্ধ গরম থেকে মুক্তি পেতে কখনো এদিক ওদিক ঘুরে আসি। এভাবেই চলছে আমার সুশৃঙ্খল অবসর যাপন। আমি মনে করি অবসরে আমাদের উচিত কৃত ভুলগুলি থেকে শিক্ষা নেওয়া। না হলে হয়তো এমন দিনও আসতে পারে যে ক্লান্তির জন্য অবসর যাপন করা সে অবসরই হয়ে উঠবে ক্লান্তির কারণ। পড়লাম দেবজিৎ ঘোষের চিঠি, পাঠিয়েছেন নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। বন্ধুরা, রেডিও জংশন একটা স্বর্ণখনি। কারণ গৌতম চ্যাটার্জি লিখছেন, মুখ টিপ করে বাউন্সার, টেস্ট ম্যাচের কায়দায় ছেড়ে না দিয়ে টি-20 ঢঙে চালানো যাক। আমি ভাড়া খাটছি মানে আমার কোনো দক্ষতাকে কেউ কোনো মূল্যের বিনিময়ে ব্যবহার করছেন, এতে কার কি বলার আছে? আমার যোগ্যতা আমার বাজার দর নির্ণয় করছে। ভাড়া না খাটার স্বতন্ত্রে আমরা বিশ্বাস করি। আমাদের তো কিছু বলার নেই, যাদের বলার আছে তাদের ওভাবেই বলতে হবে। হ্যাঁ গৌতম কাকু, অভিভাবকত্ব এমনভাবেই করবেন আমাদেরকে। সুপর্ণা গাঙ্গুলি দিদি লিখছেন, লোকের কথা শুনে কি হবে, যেটা করার করে যাও, লোকে বসে আছে নিন্দা করার জন্য। চিঠিগুলো ভালো লাগছে। সৌমেন্দ্রনাথ জানা কাকু লিখছেন, আমরা বাঙালি নিন্দেমন্দ করবই, নিজেরাই নিজেদের ওপরে ওঠা আটকাতে বুক ঠুকে বসে আছি অলিতে গলিতে। কাকু, রবি ঠাকুর, সত্যজিৎ রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, অরিজিৎ সিংও কিন্তু আছে বাঙালিদের মধ্যে। লড়াই কিন্তু করবই। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, আর একটা কথা মনে রেখো, এরা না থাকলেও আসরটা কিন্তু জমে না, এদেরকে নিয়েও চলতে হয়, বুঝতে হয়। একদম ঠিক কথা দিদি, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু খুব হাটে হাঁড়ি ভাঙা আমার খুব পছন্দ। কদিন চলতে দিই, তারপর হাঁটি হাঁড়ি ভেঙে দিই। দিদির কথা খুব ভালো লাগলো। আচ্ছা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মৌটুলি নয় মৌতুলি হবে। মৌতুলির গানে সত্যি আজ গলিতে চাঁদ ওঠালো। মনে আছে যখন হিন্দি গানে মেলোডি হারাচ্ছিলাম, তখন অলকা ইয়াগনিকের এই গান মন ভরিয়েছিল। সব্যসাচী কর্মকারে লিখছেন, আজ কালবৈশাখী আমাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল আসতে। সব্যসাচী বাবু, ওই ইচ্ছা করে পরানটারে গামছা দিয়া বাঁধি, পত্রালি কিন্তু আপনাকে গামছা দিয়ে বেঁধে রাখবে, উঠতে দেবে না। আশিস চক্রবর্তী লিখছেন, দুই সব্যসাচী একে অপরের পরিপূরক। সত্যব্রত দত্ত কাকু লিখছেন, পত্রালি পরিবারের সকলের জন্য একটি খুশির খবর আছে। এই পরিবারের শ্রী সৌমেন্দ্রনাথ জানা মহাশয় অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটানা 25 বছর ক্রিয়ালোক পত্রিকা সুযোগ্য সম্পাদনার স্বীকৃতিস্বরূপ সম্মানিত হয়েছেন আজ কালবৈশাখী অলঙ্কৃত সুন্দর সন্ধ্যায়। সৌমেন কাকুকে অভিনন্দন। সত্যব্রত কাকু, এর জন্য আবার না কার গাত্রদাহ হবে, কোথায় গিয়ে হয়তো কিছু লিখবে দেখবেন। যাই হোক, সেসবে আমরা কান দিই না।
সত্যব্রত কাকু জানিয়ে দিলেন, বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সোমেন কাকু, খুব খুব শুভেচ্ছা এবং অভিনন্দন। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন, চঞ্চল সুন্দরভাবে পড়লে আমার চিঠি, খুব ভালো লাগলো। চড়ুই বেতি চঞ্চল। হ্যাঁ দিদি, সঙ্গে থেকো। বন্ধুরা, আমরা চিঠি লিখছি, আমরা হাসছি, খেলছি, কর্মক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছি, কিন্তু একটু চিন্তা করলে আমাদের শিকড় বাঁধা আছে কিন্তু একটা জায়গায়। কোথায় বলুন তো? বলবো আমাদের শিকড় বাঁধা আছে কোথাও গিয়ে শৈশবে। আমাদের মনে পড়ে না মায়ের হাত ধরে আমরা যখন হাঁটি হাঁটি পা খেলতাম, দুপুরবেলা মায়ের আঁচলের গন্ধ মেখে ঘুমোতাম। হ্যাঁ, মা। সব কিছুর, সব ক্লান্তি অবসানের বোধহয় একটাই কথা, মা। পৃথিবীতে এত মধুর শব্দ বোধহয় আর হয় না। আর যখন থাকে সেই মায়ের মুখে হাসি কেমন লাগে। শুনবো আগামী পক্ষে শুনবো আপনাদের কলমে। পত্রালির আগামী পক্ষের বিষয় মধুর আমার মায়ের হাসি। আপনারা আপনাদের মায়েদের কথা লিখুন, আপনাদের মায়েদের হাসি মুখের কথা লিখুন। হ্যাঁ, আমি এখনই হয়তো গায়ে কাঁটা দিচ্ছে কী সব চিঠি পাবো। এত দক্ষ পত্রলেখক আমাদের মধ্যে রয়েছেন, আপনারা যে স্মৃতিকথায় ভরিয়ে তুলবেন আমাদের আসর, বুঝতে পারছি। বন্ধুরা, 200 শব্দের মধ্যে লিখে ফেলুন, মধুর আমার মায়ের হাসি, এই বিষয়ক চিঠি। হ্যাঁ, পিডিএফ বা জেপিজে ফরম্যাটে কেউ পাঠাবেন না, এবং চিঠি পাঠানোর আগে বা আমাদের যে বিজ্ঞপ্তিটা যায় সেখানে একবার শেষ তারিখটা দেখে নেবেন অনুগ্রহ করে। বন্ধুরা, আমরা অনেক চিঠি বাদ দিতে হচ্ছে, আমরা তো কোনো চিঠি বাদ দিতে চাই না। আপনারা সময়ের মধ্যে যারা চিঠি পাঠান সবার চিঠি পাঠ হয়, আপনারা পাঠান আরও অনেক চিঠি। এখন একটা পক্ষে 3 দিন করে হচ্ছে, দরকার হয় 4 দিন হবে, দরকার হয় 5 দিন হবে, 10 দিন হবে, সেটা কথা নয়। কথা হচ্ছে আপনারা সময়ে পাঠান। সময় না পাঠালে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বেঁধে উঠতে পারি না। সময়ে চিঠি পাঠান। আগামী পক্ষের বিষয় মধুর আমার মায়ের হাসি, লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, দীপা বাগচি লিখছেন, অভিনন্দন সৌমেন্দ্রনাথ বাবু। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, সৌমেন্দ্রনাথ জানা মহাশয়কে অভিনন্দন। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, মধুর আমার মায়ের হাসি, পরের বিষয়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তুমি তো না হয় চিঠি পেলে কাঁদবে, দেখে আমি তো শুনেই কাঁদছি। গৌতম চ্যাটার্জি লিখছেন, আজকের ঝড়টা তবে সৌমেনবাবুর জন্যই হয়েছে। হরে মুরারে মধু কৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বাহ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, ধন্যবাদ সবাইকে আমার সাথে আমার যৎসামান্য সাফল্য ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন প্রত্যেকেই। চলে যাব পরবর্তী চিঠি শোনার জন্য সহেলির কাছে। পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 7,11,101 থেকে। প্রিয় পত্রালি, যখন সে ছিল না তখন একরকম ছিল, এখন সে বেশি রকম আছে। আজ কেবলই মনে হচ্ছে এতটা না থাকলেই ছিল ভালো। চাকরি জীবনে অবসর প্রায় মিলত না। রবিবার কবে আসবে সেই প্রতীক্ষায় চলত দিনগোনা। রবিবার যখন আসতো সে যেন বিষম তারা নিয়ে হাজির হতো, হুশ করে বেরিয়ে যেত। এখন তো মুঠো মুঠো অবসর। অবাক হয়ে দেখি দুলকি চালে ওরা আসে, যেতে যেন আর চায় না। শেষমেশ হাত ধরে দরজার চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ওরা চোখ টিপে বলে, কাল ভোর না হতেই আসছি আবার। চাকরি জীবনের 40টা বছর খুব ফাঁকি দিয়েছ, এখন
এখন সেটা উসুল করার সময় এসেছে। সেই সময়টা ছিল কেজো লোকের সময়, ফুরসত ছিল কম, আর এই সময়টা পায়ে খিল ধরার সময়। গতি কমে আসে আপনা থেকে, অবসর বেঁধে ফেলে পাকে পাকে। জীবনের নিয়ম নেই। কেউ যদি বলে তুমি বুড়ো হয়ে গেছো বাতিলের দলে, রাগ করার কিছু নেই। তাকে শুধু এই কথা বলা ভালো, যখন কেজো ছিলাম দৃষ্টি ছিল এক পেশে, আজ কেজো বদনামটা গেছে, চোখ গেছে খুলে। দেখছি রয়ে গেছে কত কিছুই না দেখা। এই না দেখার জগৎটা কেমন, কেজো লোকেরা তা বুঝবে কেমন করে? এক ডাক্তার ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল বাইরে বেড়াতে গিয়ে। তিনি প্রৌঢ়, দীর্ঘদিন ডাক্তারি করেছেন। চাকরি থেকে অবসরের পর আর ভালো লাগলো না, প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ করে দিলেন। নামের সামনে কেজো টকমাটাও মুছে ফেললেন। তারও সেই এক কথা, ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি ভাই, তাই তো খুঁজে বেড়াই একটু নিরালা, প্রকৃতির কোলে একটু বিশ্রাম। এই পাহাড়, উপত্যকা, দেবদার উপর আমাকে টানে, ভীষণ টানে। এই আমার অবসর। চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শ্বাসমল রোড, হাওড়া 7,11,101 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সূচক 721426। প্রিয় পত্রালী, তোমার এ পক্ষের বিষয় লিখতে বসে প্রথমে নিজের ব্যস্ত কঠোর কর্মময় জীবনের কথা মনে পড়ছে। আমার 2 ছেলের দেখাশোনা, শাশুড়ি মায়ের যত্ন, স্বামীর অফিসের নির্ধারিত সময়ের ভাত ইত্যাদি কাজ করতে করতে সময়ে নিজের খাওয়া হয়ে উঠত না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এইভাবে কাজ করে গেছি। তারপর আমারও চাকরি হলো, ছেলেরাও বড় হয়ে চাকরি পেয়ে বিয়ে করলো। ক্রমে নাতিদের কলরবে ঘরে আনন্দের বান ডাকলো। এই সময় আমি যখন ভাবছি আর 1 বছরের মধ্যেই চাকরি শেষ হলে নাতিদের নিয়ে ভরপুর আনন্দে থাকব, ঠিক তার আগেই ছোট ছেলে চাকরি সূত্রে বদলি হয়ে আমার প্রিয় নাতিদের নিয়ে আমাকে একা করে দিয়ে চলে গেল। আর আমি অবসর নেওয়ার পর যখন ভাবছি কি করে সময় অতিবাহিত করব, তখনই আমার বড় বৌদি আমায় একটি বেতার যন্ত্র উপহার দিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতে বলল। অনুষ্ঠান শুনতে শুনতে আমিও বিভিন্ন অনুষ্ঠানে লিখতে শুরু করলাম এবং ওই বেতারের সঙ্গে যুক্ত হয়ে আমি হতাশা থেকে মুক্তি পেলাম। তারপর মুঠোফোনে পত্রালীর সঙ্গে পরিচয়। এখন অবসর সময় কাটে বিভিন্ন বই পড়ে, বেতারে বিভিন্ন অনুষ্ঠানে চিঠি লিখে, সর্বোপরি তোমাদের অনুষ্ঠানে চিঠি লিখে। আহা, কে বলে গো এই সকালে আমি একা? না বন্ধু, আমি নই একা, ভালো আছি পত্রালী। আমার পত্রালীর সকল বন্ধুকে শুভ নববর্ষের এক রাশ ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করছি। লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর। সূচক 721426 থেকে। এবারে পড়ব গৌতম চট্টোপাধ্যায়ের চিঠি। সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 7,157 থেকে লিখছেন। পত্র বন্ধু পত্রালী, যখন অবসর পেলে একটু লেখালেখির চেষ্টা করতে পারতাম, তখন অবসর ছিল ধু মরুতে বাড়ি বিন্দু সম অসম্ভব। আজ যখন 4টে শব্দ লিখতে না লিখতেই আঙুল টনটনায়, কবজি কনকনায়,
তখন আমার অখণ্ড অবসর। কিছু না কিছু পড়া, রেডিও আর বন্ধুদের উদ্যোগে গঠিত বিভিন্ন অনলাইন সংস্থার অনুষ্ঠান শোনা, আর সেই সব অনুষ্ঠানের জন্য এসব খুচরো টুকরো লেখালেখি করে আর কে জানে কার পথ চেয়ে দিন কেটে যায়। এই কাজগুলোর একটাও যখন ভালো লাগে না, তখন আমার অখণ্ড অবসরে খণ্ড অবসর। সেই অবসর কাটাতে কিছু পড়ি, প্রত্যহ কিছু না কিছু পড়া, সে তো আমার কাজ। এ এক ভিন্ন পাঠ। আগে পড়া নির্দিষ্ট কোনো রচনা বা তার অংশবিশেষ, যেমন এখন আমার এই বিচিত্র অবসর কাটাতে কৃত্তিবাসী রামায়ণের সেই অংশটা পড়ি, যেখান থেকে কাল পেরিয়ে ভেসে আসে অনেক দিন আগের একটা মেয়ের হাহাকার। মা হইয়া পৃথিবী মায়ের কর কাজ, এ ঝিয়ের লাজ হইলে তোমার যে লাজ। কত দুঃখ সহে মাগো আমার পরাণে, সেবা করি থাকি সদা তোমার চরণে। উদরে ধরিলে মোরে তাকি মনে নাই, তোমার চরণে সীতা কিছু মাগে ঠাঁই। আমার এই খণ্ড অবসরে বৈশাখী দুপুরের তাপ গরম বাতাসে গুমড়ে মরছে। ব্যর্থ প্রাণের আবর্জনায় আগুন জ্বালাতে সে যে এখনো সফল হলো না। পড়লাম গৌতম চট্টোপাধ্যায়ের চিঠি। সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা ৭,১৫,০০০ থেকে পাঠিয়েছিলেন। মেঘের উপরে আকাশ উড়ে, নদীর ওপারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপরে আকাশ উড়ে, নদীর ওপারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন ডক্টর পীযূষ গুপ্ত, হোমিও মেডিকেল অফিসার, সুবর্ণামীয় ভবন, পানুহাট, পশ্চিম পাড়া, দুর্গাতলা, সূচক ৭,১৩,৫০২ থেকে। প্রায় ১৫ বছর অতিক্রান্ত হলো অবসর যাপনের। এখন আমার বয়স ৭৪ বছর ৭ মাস ৬ দিন। অবসর না অবসাদ, এখন সময় কত কে জানে। সময় হোক সীমাহীন, অনন্ত থেকে অনন্ততর। একাকিত্বের দুঃসহ জ্বালা হৃদয় বিদীর্ণ করে দেয়। সীমা, তুমি আবার অসুস্থ শরীর নিয়ে চা করতে গেলে কেন? বাবু, আমি হরি, ঘরে চলুন, সন্ধ্যা হয়ে গেল। নিজের অজান্তেই চোখ ঝাপসা হয়ে গেল। এক রাস স্মৃতির অতলে তলিয়ে গেলাম আমি। শুভ পড়ছে, একদম শব্দ করো না তো। আর কাল মিস্ত্রি এনে কলিং বেলটা খোলার ব্যবস্থা করো, ও ডিস্টার্ব হয়। পাড়ার কোনো লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল সে সময়। শুভ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছিল। আইআইটিতেও প্রথম দিকে পজিশন করলো। সীমার মুখে সেদিন দেখেছিলাম আত্মতৃপ্তির হাসি। শুভ এখন স্টেটসে। কতদিন হয়ে গেল। সীমার কথা যেন কানে বাজে। কি গো, শুভকে খবর দিয়েছ? মাথা নিচু করে জবাব দিয়েছি। ও কি বলল? আমার আর বেশি সময় নেই। মাথায় হাত বোলাতে থাকি।
সীমার সার্ভিক্সে ক্যান্সার। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। সরি ড্যাড, আই অ্যাম বিজি। অবসর যাপন না অবসাদ যাপন, কখন যেন অন্ধকার নেমে এলো। রেডিও জংশনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। চিঠি পাঠিয়েছেন ডক্টর পীযূষ গুপ্ত, হোমিও মেডিকেল অফিসার, সুবর্ণামীয় ভবন, পানুহাট, পশ্চিম পাড়া, দুর্গাতলা, সূচক 7,13,502 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, সেই যে আমার নানা রঙের দিনগুলি, তারা হারিয়ে গেছে। শরীরে 60-এর ছোঁয়া, মন তবু মেঘেদের মতো উড়ু উড়ু। অবসর জীবনকে একান্তে উপভোগ করব, ছিল সেই স্বপ্ন বুনট। দিনান্তের শেষ ফসল তুলে ভেবেছিলাম কংক্রিট জঙ্গল পেরিয়ে দূরে চলে যাব, কিন্তু কিন্তু পারলাম কই? কোথায় কাজ ফুরানো শান্তি নিয়ে হংস বলাকার মতো উড়ে যাব, তা না বাঁধা পড়লাম সরলমতি মানুষগুলোর মায়ায়। কপালে ছিল, বয়সের রং লেগেছে ডানায়, হাঁটুর ব্যথায় কাবু পা। এখন আমার অবসর কাটে মানব সেবায় আর আখর বুননে। জানালায় দেখি সন্ধ্যা সূর্য রাগে অকারণে ছবি জাগে মেঘের গায়ে। ক্যানভাসে আঁকতে বসি, বাগানের ফুল গাছগুলো ভোরের স্নিগ্ধ হাওয়ায় মাথা নেড়ে ডাকে। সেই মায়াময় আহ্বানে ছুটে যাই, জলসিঞ্চনে তৃপ্তি মাখাই আমার অবোধ কামিনীদের। প্রাণ ভরে আদর করি। দল বেঁধে প্রজাপতি আসে, তাদের ডানার রঙে ঝলমল করে উদ্যান। টুনটুনি দোল খায় ভিজে শাখা ধরে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। ভাটার নদী অন্তিমে হাঁটে। চ্যানেলের দুস্থ খবরে মন ভারী হয়ে ওঠে। বেঁচে থাকার অনিবার্য শর্ত মেনে ওষুধের বাক্স খুলি। মাঝে মাঝে পৌরা মিলে বেরিয়ে পড়ি কোনো আদিবাসী গ্রামে, শৈল শহরে কিংবা সমুদ্রের ইশারায়। এভাবেই কেটে যাচ্ছে অবসর দিন। প্রত্যহের হোয়াটসঅ্যাপ, মাঝে মধ্যে সাহিত্য সভা, এই নিয়ে বেশ আছি। কিছু প্রিয় মানুষজন আর গ্রন্থের কাছাকাছি। রাত নামে, অনিদ্রার প্রহর গড়ায়। স্ক্রিনে ভেসে ওঠে অতি প্রিয় মুখ এক দূর প্রবাসীর। অশ্রুকে থামিয়ে কলমকে আঁকড়ে ধরি। নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। চিঠি পাঠিয়েছেন সব্যসাচী কর্মকার, গ্রাম ও ডাকঘর, জগদল্লা, জেলা বাঁকুড়া, সূচক 722146 থেকে। প্রিয় পত্রালী, এই ব্যাপারে আমরা সবাই নিশ্চিত যে অবসর যাপন আমাদের জীবনের সব ক্লান্তি, সব ব্যথা বেদনা, দুঃখ প্রশমিত করার জন্য খুবই প্রয়োজন। আবার কোনো সময় দেখা যায় যে অনেকের কাছে এই অবসর নেওয়ার মতো অবসরটুকু কপালে থাকে না। সারাদিনের কাজের নানান চাপ বা হাড় ভাঙা খাটুনি শরীরে মনে নির্মমভাবে চাপ সৃষ্টি করে। আর সারা জীবনের শেষে যখন শরীরে আসে দুর্বলতা, তখন প্রত্যেক মানুষই চায় একটু শান্তি। প্রভূত আনন্দের আশায় জীবন কাটানোর জন্য আমরা জীবনভর কতই না চেষ্টা করে চলেছি, যে শান্তির জন্য আমরা সারা জীবন শুধু পরিশ্রমই করে চলেছি। ঘুম থেকে উঠেই কাজ কাজ আর কাজ। শেষ জীবনে যাতে কোনো বাধা বিঘ্ন, কোনো ঝঞ্ঝাট ঝামেলা পোয়াতে না হয়। আমার বয়সটা মাত্র 37, যে বয়সে আবার ক্রিকেটার ফুটবলারদের নাকি বুড়ো বলে সম্বোধন করা হয়। আমি টিউশন করে পেট চালাই,
তা বলে কি আমার ক্লান্তি নেই, পরিশ্রম নেই? আছে বই কি। সকাল থেকে রাত্রি পর্যন্ত যখন টিউশন করে বাড়ি ফিরি, তখন আর কিছুই ভালো লাগে না। তখন শুধু একটু একা থাকতে ইচ্ছে করে পত্রালির সাথে সময় কাটাতে। মা নেই, তাই আমার মনের ব্যথা বেদনা নিয়ে চিন্তা করার কেউ নেই। মা থাকলে হয়তো আগের মতোই মায়ের কোলে মাথা রেখে ঘুমোতাম। টিউশন পড়িয়ে বাড়িতে এসেই ক্লান্ত শরীরটাকে বিছানায় সমর্পণ করে পুরনো দিনের গান শুনি। বাংলা গানই আমার খুব ভালো লাগে। পরের দিন কাজের মাঠে নামার আগে রাত্রিতে টানা 6 ঘন্টার অবসর যাপন। চিঠি পাঠিয়েছিলেন সব্যসাচী কর্মকার, গ্রাম ও ডাকঘর জগদল্লা, জেলা বাঁকুড়া, সূচক 722146 থেকে পাঠিয়েছিলেন। পরবর্তী চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 7,11,101 থেকে। অবসরের আঙিনায় পত্রালি বন্ধু। অবসর ও কাজ গভীরভাবে একে অন্যের পরিপূরক। আমার মতে প্রত্যেক মানুষেরই উচিত নিত্যদিন কাজের ফাঁকে নিজের জন্য কিছু সময় ব্যয় করা। বর্তমানে অবসর যাপনের অন্যতম উপকরণ মোবাইল। পত্রালি বন্ধু, একান্ত আপন ভেবে তোমাকে বলি, সত্যি বলতে আমার অবসর যাপনের সঙ্গী ঘুম ও অনলাইনে লুডো খেলা। এছাড়া প্রার্থনার জন্য কিছু শান্ত মুহূর্ত কাটাই। মানুষের সাধারণ আদর্শ সুস্থ থাকা এবং জীবনের সঠিক ভারসাম্য বজায় রেখে চলা। এজন্য প্রতিদিন সন্ধ্যার অবসরে একটি সুন্দর পরিবেশে হাঁটতে যাই। হাঁটার রাস্তার দুধারে সবুজ গাছের সারি। প্রকৃতির মুক্ত বাতাস আমার আত্মাকে পরিপূর্ণ করে। বিভিন্ন পাখিদের কলকাকলি আমার বেঁচে থাকার রসদ যোগায়। নিত্যদিন পরিশ্রমের সকল ভার বহন করে আমাদের শরীর, তাই কিছু সময় ব্যয় করি যোগব্যায়ামে। প্রচলিত আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বিকেলে গাছের পরিচর্যা আমার মনকে রিফ্রেশ করে। রেডিওতে বিভিন্ন লেখালেখি আমার আরও এক অবসর। চিঠি লেখার মাধ্যমে পরিচয় দেশ থেকে দেশান্তরের অনেক গুণী ব্যক্তির সঙ্গে। যখন চিঠিগুলো বই আকারে প্রকাশ পায়, তখন আনন্দে আত্মহারা হই। এছাড়াও অবসর বিনোদনের মধ্যে আছে আবৃত্তি করা, কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ লেখা, গীতা, ভাগবত, উপন্যাস পড়া, ভ্রমণে অংশগ্রহণ করা। অবসর সময়কে মজাদার করে তুলতে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা সময় কাটাই। পরিশেষে বলি, অবসর যাপনের রুটিন মাফিক প্রাত্যহিকী পত্রালি পত্রপাঠের অনুষ্ঠান শ্রবণে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা পাই। এটা আমার বিরাট প্রাপ্তি। চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 7,11,101 থেকে। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুর। দু চোখ ভরে যতই দেখি তোমার, দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুর। দু চোখ ভরে যতই দেখি তোমার। এরপরের চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে লিখছেন, প্রিয় অবসর অভিলাষী পত্রালি, প্রায় 35 বছর রেঞ্জারের কাজ করে অবশেষে প্রিয়তোষবাবু অবসর গ্রহণ করলেন।
সকাল 8টায় ঘুম থেকে উঠে ব্রাশ করে খালি পেটে প্রথমে একটি থাইরয়েডের বড়ি খান। তার কিছুক্ষণ পর স্ত্রী কম মিষ্টির 1 কাপ লিকার চা, 2টি সুগার ফ্রি বিস্কুট দিয়ে যান। অফিস যাবার তাড়া নেই। প্রিয়তোষবাবু ধীরে সুস্থে চা বিস্কুট খেয়ে খবরের কাগজ পড়ায় মন দিলেন। চাকরি জীবনে কর্মব্যস্ততার ফলে শুধু হেডলাইনগুলোই পড়ে নিতেন। এখন খুঁটিয়ে খুঁটিয়ে গোটা কাগজখানা পড়তে লাগলেন। দূর থেকে স্ত্রী সব দেখতে লাগলেন। দাঁড়া, খুঁটিয়ে পেপার পড়া করাচ্ছি বুড়োর। ওগো শুনছ? কি হলো, বাজার যেতে হবে নাকি? স্ত্রী কাছে এসে বলল, না না, বাজার নয়, তুমি একবার দেশের বাড়ি যাও। দাদাকে বলো, তুমি তো আজ পর্যন্ত একবারও ধান ধুন কিছু দাওনি, এবার আমার জমি আমি চাষ করব। এই মেরেছে রে, অবসর জীবনে আবার চাষ করতে হবে। প্রিয়তোষবাবু চাষবাস করতে না গিয়ে বিষ্ণুপুরের রবীন্দ্র স্ট্যাচুর কাছে কাগজ পেন পেন্সিলের দোকান খুললেন। কিন্তু দোকান চলল না। সারাদিন বসে থাকায় সার। একদিন দোকান বন্ধ করে দিলেন। স্ত্রী বিয়োগ হলো। ছেলে বৌমা মুম্বাইয়ে থাকে। চরম একাকিত্বে দিন কাটে প্রিয়তোষবাবুর, যাকে বলে নিঃসঙ্গ জীবনযাপন। কখনো তিনি বিকেলবেলা লাল বাঁধের পাড়ে বসে লাল বাঁধের বিশাল জলরাশির দিকে তাকিয়ে থাকেন, কখনো মৃন্ময়ী মায়ের সন্ধ্যারতি দেখতে যান। বাকি সময় শুধু স্ত্রীর কথা মনে পড়ে। কমলিকা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। চোখের কোণা চিকচিক করে প্রিয়তোষবাবুর। ধন্যবাদান্তে চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে পাঠিয়েছেন। এ আগুন দিল যে ছোঁয়া, ওরে মন ওঠে না ধোঁয়া। এ আগুন দিল যে ছোঁয়া, ওরে মন ওঠে না ধোঁয়া। নীল অন্ধকার প্রেম বারে বার এই বুকে ঢেউ তোলে, বাঁধ ভাঙা সুর লাজে রাঙাম তোলে স্বপ্নেরই কোলে। প্রেম আমার, হো প্রেম আমার, প্রেম আমার, হে প্রেম আমার। ও দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, হো প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। বন্ধুরা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সঙ্গে ছিলাম আপনাদের চিঠি নিয়ে, আপনাদের কমেন্টস নিয়ে, হ্যাঁ, আপনাদের অবসর যাপনের গল্প নিয়ে। সঙ্গে ছিলাম আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর সহেলি, আর গানে গানে মৌতুলি ঘোষ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, গর্বের সাথে বলি, ভারতে শুধু অ্যাথলেটিক্সের খবর, সাফল্য ব্যর্থতা গ্রামগঞ্জের প্রতিভাধরদের আলোয় তুলে আনার একমাত্র পত্রিকার সাথে দীর্ঘ 25 বছর জুড়ে আছি, এতেই আনন্দ। বলি কি সৌমেন কাকু, শুধু আনন্দ করলেই হবে? পেট তো মাঝে মধ্যে মোচড় মারে না। বন্ধুরা,
আমরা কিন্তু সৌমেন কাকুর কাছে আবদার করতেই পারি, পকেট খসে খসুক, পেট কিন্তু ভরাতে হবে কাকু আপনাকে। অঞ্জলিদি কিন্তু হাসছে বিনা হাতে, এক আঁচলা ঠান্ডা বাতাস নিয়ে অঞ্জলিদি হাসছেন। কবিতা মুখার্জি লিখছেন, সৌমেনবাবুকে অভিনন্দন জানাই। সঙ্গে আছেন দয়াময় মণ্ডল। দয়াময়বাবু, আমরা কিন্তু আপনার চিঠির অপেক্ষায়। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আমাদের ডাক্তার দয়াময় মণ্ডল ও বুলবুল মণ্ডল মল্লারপুর বীরভূম থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। দীপা বাগচি দিদি লিখছেন, রানী ভবানী অবসর সময় একা কাটালে নিজের সঙ্গে বেশিক্ষণ কাটানো যায়। বাহ। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, দয়াময়বাবু ঠিকঠাক বাড়ি পৌঁছেছেন? রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? ঝর্ণা পিসি, সাগর ঝর্ণা লিখছেন, হ্যাঁ সত্যি ঝর্ণা পিসি খুব সুন্দর একটা কথা লিখেছেন, পরের কথায় নয়তো কান, যতই করুক প্রাণ আনচান, 90 পেরিয়ে শত পর্বের দ্বারে এসে গেছে পত্রালি, তবে আর কেন ভয়, আর কোনো দ্বিধা নয়, ছেড়ে ফেলো বাজে কথা, প্রাণে যতই বাজুক ব্যথা, আরও চলো এগিয়ে, দেব হাত বাড়িয়ে, সব চিঠি সুন্দর, রঙে রসে ভরপুর, পরে ভালো বিদিশা, চঞ্চল সহেলি। অভিনন্দন তোমাদের, বারবার তাই বলি। হ্যাঁ পিসি, পিসি তুমি শুধু আমার পিসি না, তুমি এখন পাবলিকের পিসি হয়ে গেছো, তাই বলি পিসি এমনভাবেই আশীর্বাদ করো আমাদের। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সহেলি পরে অবসর যাপন, দুর্গাতলার কথা, কলিং বেলের গল্প, তাতে রেডিও জংশন মাথা, এর মাথা আবার চঞ্চল চৌধুরী, তার মাথা তো জানা, শোনো শোনো পত্রালির আসর, তিস্তার বাসনা। অপূর্ব, অপূর্ব লিখেছেন তানজিলাল কাকু। গৌতম চ্যাটার্জি লিখছেন, আমার যাবার সময় হলো, সকলকে জানাই শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, গৌতমবাবু আর একটু সবাই যাব আমরা, পত্রালি যদি ফুল হয়, আমরা না হয় ভোমরা। বাহ, অপূর্ব। নিয়ে একটু চিঠির মধু, বিদিশার কণ্ঠে ঝরা, সহেলি চঞ্চল শীতল করে তপ্ত বৈশাখী ধরা। অপূর্ব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল একদিন খালি মৌতুলির গান নিয়ে অনুষ্ঠান করো প্লিজ। সামনে তো 25শে বৈশাখ, আমাদের 100তম বর্ষ, এসব আছেই, দেখব, অবশ্যই দেখব। রবিউল ইসলাম লিখছেন, আমি রবিউল ইসলাম, রামপুরহাট থেকে শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ রবিউল বাবু, দুহাত ছড়িয়ে রেখেছি আপনার হাতের অপেক্ষায়। দীপা বাগচি দিদি লিখছেন, শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, রবিউল ইসলামকে স্বাগত রেডিও জংশনের আসরে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মৌতুলির কণ্ঠ ঈশ্বরের দান, সুরে সুরে ভরা, এই রাতেতে কাটায় মেয়ে মন খারাপের খরা। মীনাক্ষী দাস দিদি, কী করে জানলে বলো তো শুভরাত্রি? তুমি কি হাত গুনছো নাকি? হ্যাঁ সৌমেন কাকু লিখছেন, শুভরাত্রি। সৌমেন কাকু ফাঁকি দিলেন, আমি কিন্তু খাওয়ানোর কথা বলেছিলাম, মানে কাকু কোনো সারা শব্দ না দিয়ে শুভরাত্রি করে দুটো হাত জড়ো করে দিয়েছে, মানে আমি খাওয়াবো না। বন্ধুরা, পত্রালির আগামী পক্ষের বিষয়, মধুর আমার মায়ের হাসি, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা অপেক্ষায় আছি আপনাদের মায়ের কথা শুনবো বলে। হ্যাঁ, আমরা শোনাবো, আমরা শুনবো, আমরা শোনাবো। দেখা হচ্ছে আবার আগামীকাল। একটা জরুরি বিজ্ঞপ্তি আমি বলে দিই, আগামীকাল তো আমাদের অবসর যাপন সংক্রান্ত সমস্ত চিঠি পড়া হচ্ছেই, এবং সেই সঙ্গে আমরা সেরা পত্রকার ঘোষণা করব, তার সাক্ষাৎকার আমরা শোনাবো। আগামী পক্ষের মধুর আমার মায়ের হাসি, এই পক্ষের চিঠি নিয়ে আমরা কিন্তু আগামী সপ্তাহে শনিবার অনুষ্ঠান করতে পারছি না বিশেষ কারণে। আমরা কোনো সপ্তাহে অনুষ্ঠান বাদ দিই না, তাই শনিবারের বদলে আমরা বৃহস্পতিবার অনুষ্ঠান করব। এই মর্মে বিজ্ঞপ্তি যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে। প্রিয় বন্ধুরা, শনিবার নয়, আগামী সপ্তাহের অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। বিশেষ কারণে আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, ওই জন্য স্টুডিওতে থাকা সম্ভব হবে না। বৃহস্পতিবার আগামী সপ্তাহের অনুষ্ঠান হবে মধুর আমার মায়ের হাসি বিষয়ক চিঠি নিয়ে। আচ্ছা, ঝর্ণা পিসি লিখছেন, ভালো থেকো সবাই, শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, তবে আমিও বলি শুভরাত্রি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, পেটে মোচড় দিলে সঞ্জীব রাহাদার পুরিয়া বলবো? কাকু পুরিয়া না, একটু পকেটটা খসান কাকু, আপনার পকেটটা দেখেছি অনেক বড়, একবারে হাঁটু অবধি। কী করবেন, একটু খরচ করুন ভাইপোদের জন্য। সঙ্গে থাকুন বন্ধুরা, মজায় মজায় জমে উঠেছিল আজ পত্রালির আসর।
ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামীকাল আপনাদের বাকি থাকা অবসর যাপনের চিঠি নিয়ে। আজকের মতন শুভরাত্রি। তাজিলাল সিদ্দিকী লিখছেন, খুব ভালো হবে গো চঞ্চল, আমার পক্ষে খুবই ভালো। হ্যাঁ কাকু, বুঝতে পারছি সামনে ঈদ রয়েছে। হ্যাঁ, ঈদে তো আমাদের শুভেচ্ছা বার্তা আসবেই। হ্যাঁ, দয়াময় মণ্ডল লিখছেন, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী করুণ গান কবিতায় আমরা থাকবো। ডাক্তার দয়াময় মণ্ডল ও বুলবুল মণ্ডল, মল্লারপুর। হ্যাঁ, আমরা সব কিছুই মাথায় আছে, সব কিছুই চলবে যেমনটা আপনারা চান। আজ আসি, আবার দেখা হচ্ছে কালকে ঠিক রাত্রি 9টায়। তার আগে কাল দুপুরে শিশুদের রেডিওমুখী করার জন্য আমাদের অনুষ্ঠান ঠাকুরদার ঝুলি। আগামীকালকের গল্প বুদ্ধং শরণং গচ্ছামি, লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়। শিশুদের নিয়ে বন্ধুরা অনুগ্রহ করে হাজির থাকবেন কাল ঠিক দুপুর 3টের সময়। তারপর রাত্রি 9টায় পত্রালীর আসরে। আজকের মতন শুভরাত্রি।